গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, যারা অন্যায় করেছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা। সভা শেষে ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা ঢাকার সব ডিসিদের আমরা ডাকা হয়েছিল এবং র্যাবের যারা এখানে ডিউটি করে তারা এবং সেনাবাহিনীতে যারা করতেছে, এইটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে এবং আগের কি পরিস্থিতি ছিল, এখন কি রকম পরিস্থিতি, এগুলির ব্যাপারে। কোনো অবস্থায় দুষ্কৃতিকারীদের ছাড় দেওয়া হবে না জানিয়ে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং গণগ্রেফতার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণগ্রেফতার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। টানা 3 দিন কারফিউ থাকার পরেও আজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত গোপালগঞ্জে জারি করা হচ্ছে 144 ধারা। তবে এর আওতামুক্ত থাকবে এইচএসসি পরীক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, সরকারি অফিসসমূহ, জরুরি পরিষেবা এবং গণমাধ্যম কর্মীরা। গত 16 জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনার পর থেকে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো জেলা জুড়ে। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। গত 16 জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় 4 মামলায় 3008 জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত 5 উপজেলায় মোট 306 জনকে গ্রেফতার করা হয়েছে। উচ্চকক্ষ বিষয়ক আলোচনা পর্যালোচনা চলছে। আগামী 2-3 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে কমিশন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 15তম দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগী আলোচনার আগ্রহ প্রশংসনীয়, যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করা সম্ভব হবে। 31 জুলাইয়ের মধ্যে একটি সমঝোতা পৌঁছানোই লক্ষ্য। আজকের বৈঠক তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সমন্বয় জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রতিষ্ঠা, দেশের সকলের সেটা প্রত্যাশা করছে। দ্বিতীয় বিষয় যেটা, 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গা থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমাত্রের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করেন, এটা বিশ্বাসও করে। সেটার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐক্যমত্য জায়গায় আসতে চাই। মানুষ হত্যা করে পুড়িয়ে মারা শেখ হাসিনাকে কখনোই ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন দেবে বলেও আশা করেন তিনি। রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ইলিয়াস মাদবরের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। রোববার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। সরকার প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেবে, এটি আশা বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আশা করি আগামী দিনে যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো, যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন, একই সঙ্গে যে জন্য তারা সংগ্রাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন। শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে একটি তহবিল গঠন করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে জামাত নানা অযৌক্তিক দাবি জানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, জামাতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামাত সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। গয়েশ্বর রায় আরও বলেন, জামাত ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। আজকে দেখেন জামাতে ব্যান করছে আওয়ামী লীগ সরকার, আমরা তো সমর্থন করি নাই, কিন্তু আওয়ামী লীগ ব্যান করছে এটা নাস্তা আছে। আবার আওয়ামী লীগ ভোট করতে পারবে না। আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু দল করতে পারবে না। এটা কেমন কথা? আর সকল রাজনৈতিক দল বন্ধ ব্যান করে কখনো রাজনীতি হয় না। এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপি থাকবো না, 71-এর রাজাঘাটার দেশ চালাবো, আর এটা আমরা মানবো, এই বেচা থাকতে হবে আর কি, অসম্ভব। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে শহরের প্রাণকেন্দ্র বনরূপায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমি থেকে পদযাত্রা শুরু হয়ে বনরূপা পুলিশ বক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে কথা বলেন এনসিপির নেতৃবৃন্দ। তারা বলেন, পাহাড়কে কেউ যেন স্বার্থ, ব্যক্তি স্বার্থে কিংবা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতিতে বিশ্বাস করে। অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যাচ্ছে এনসিপি। আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছে আপনাদের জীববৈচিত্র্য পাহাড়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে। নতুন বাংলাদেশ হবে, সংস্কার আমরা এনেই ছাড়বো। এখানে আপনারা যাদেরকে দেখছেন, আমরা সবাই এই রাস্তায় আজকে নেমেছি যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। আমরা দেখেছি গত 50 বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হয়েছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা এই তৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, যার ফলে সরকারের অনেক উদ্যোগী মাঠ পর্যায়ে পৌঁছায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে আলাপকালে তিনি অভিযোগ করেন, এ সময় শহীদ পরিবারগুলো অবহেলা ও অবজ্ঞার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন স্বজনরা।
জবাবে এনসিপি নেতারা বলেন, জুলাই শহীদরা কোনো দলের না, তারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তারপরও নানাভাবে অবহেলার কারণ হিসেবে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনও স্বৈরাচারের দোষরা রয়ে গেছে বলে মন্তব্য করেন নাহিদ। আর আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সব জায়গায় যাচ্ছি এবং কথাগুলো শুনতেছি। আর আমরা আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণ-অভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। সেটার আন্ডারে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। যেখানে যাইতেছি আমরা সবার নাম্বারগুলো নিতেছি, এমনি তো আছেই এখানে স্থানীয় একজন সংগঠককে ঠিক করে এটা পরবর্তীতে আমরা এই যে ঢাকায় আর পলিটিক্যাল যে জিনিসটা ঘোষণাপত্র সনদ, ওইটা তো আমরা আমাদের ইয়াতে সবসময় বলতেছি এবং 3 আগস্ট এটা নিয়ে আমরা বড় প্রোগ্রাম করব। 5 আগস্টের মধ্যেই সরকার যাতে সরকারও বলছে যে তারা দিবে সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে থাকবে। সংবিধানের ফলে জুলাইয়ের এটা সাংবিধানিক একটা ভিত্তি পাবে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক 7 মামলায় আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক সহ 45 জনের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আদেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে সকালে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক 7 মামলায় আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 39 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা এবং আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন তিনি। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনী কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। সিলেটের দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে জুলাইকে স্মরণ করল শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের চিত্র আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প তুলে ধরা হচ্ছে সব গ্রাফিতিতে। কিছুদিন আগেই রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছেন যারা, সেই শিক্ষার্থীরাই এখন রং তুলিতে দেয়াল রাঙাচ্ছেন। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ছবিও স্থান পাচ্ছে সব দেয়াল চিত্রে। শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সিলেট রোভার স্কাউটসের সহযোগিতায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শনিবার 19 জুলাই সিলেটের ঐতিহ্যবাহী মুরালচাঁদ কলেজের দেয়ালে রং তুলির মাধ্যমে জুলাই যোদ্ধাদের স্মরণ করল। 24-এর 20 জুলাই সেনা মোতায়েনের মধ্যে কারফিউর প্রথম দিনে অন্তত 26 জন নিহত হয়েছিলেন। যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুর ছিল সংঘর্ষের মূল পয়েন্ট। কারফিউর প্রথম দিনেই অন্তত 26 জন নিহত হয়। সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। কোটা আন্দোলনে নেতা এবং বিএনপির কয়েকজন নেতাকে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক নাহিদ ইসলামকে ওই দিন ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2024-এর 19 জুলাই শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলির পর ছাত্র জনতা বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এতে পুরো বাংলাদেশ কার্যত অচল হয়ে পড়েছিল। রাজধানী ঢাকা যুদ্ধবিধ্বস্ত নগরীতে পরিণত হয়। 19 জুলাই রাত 12টা থেকে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। 20 জুলাই কারফিউর প্রথম দিনের সকালে ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। হাতে গোনা কিছু দোকানপাট ছিল খোলা, সড়কে যানবাহনের সংখ্যাও ছিল হাতে গোনা। তবে কারফিউ ভেঙে রামপুরা, যাত্রাবাড়ি, বাড্ডা, শাহজাদপুর সহ বিভিন্ন এলাকায় আন্দোলন চলে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনাও ঘটে। সেদিন ঢাকার প্রায় সব রাস্তায় সেনা সদস্যদের অবস্থান ও টহল চলছিল। এদিকে কারফিউ ঘোষণার রাতে শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 14 দলের নেতাদের বৈঠক হয়। সেদিন রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারের 3 মন্ত্রীর কাছে দাবি পেশ করেন। আমাদের এই 8 দফা দাবি
বৈঠকের পর তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কিন্তু আন্দোলনকারীদের দাবি ছিল পদ্মায় ডেকে নিয়ে নাটক সাজানো হয়েছে। বিটিভি ভবন ও মেট্রো রেল স্টেশনে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সেদিন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন সচল হতে 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানায় ডিএমটিসিএল। এদিন রাতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কারফিউর কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তি বেড়ে যায়। ওই দিনই পরিস্থিতি বিবেচনায় টানা 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচার প্রসঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছিলেন, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুল সংবাদ প্রচার করছে, এ বিষয়ে তাদের চিঠিও দেওয়া হচ্ছে। এছাড়াও এদিন আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রিজভী সহ বিএনপি জামায়াতের 70 নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সড়কে আর কোনো প্রকার ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না এবং যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করতে না পারার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল করিম খান। রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসের র্যাপিড পাস ব্যবহার অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন, মেট্রো রেল সহ অন্যান্য পরিবহন সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে র্যাপিড পাস ব্যবহারের জন্য ইতিমধ্যে সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। পাশাপাশি সকল পরিবহনে 1 কার্ড র্যাপিড পাস ব্যবহার করা যাবে। সড়কে এমন সব যানবাহন আছে যাদের সড়কে থাকার কথা না। আপনারা জানেন যে আজকে থেকেই যারা মেয়াদ উত্তীর্ণ এবং ফিটনেসবিহীন গাড়িগুলোকে করে নেওয়ার জন্য একটা অভিযান আজকে বিআরটিএ শুরু করেছে। বাসের যে কোনো জায়গা থেকে লোক ওঠে, আপনি দেখবেন পৃথিবীর আর কোথাও এরকম রাস্তায় যেখানে সেখান থেকে লোক ওঠার ব্যবস্থা নাই। তো ওই জন্য আমরা সেই ব্যবস্থাটাতে পরিবর্তন আনার চেষ্টা করতেছি। গত কয়েকদিনের টানা বর্ষণে বেহাল দশায় পরিণত হচ্ছে বরিশাল ঢাকা মহাসড়কের প্রায় 45 কিলোমিটার এলাকা। মহাসড়কের অধিকাংশ স্থানে খানাখন্দ আর ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যাত্রী ও চালকদের ভোগান্তির পাশাপাশি প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভুক্তভোগীরা গুরুত্বপূর্ণ মহাসড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। লালমনিরহাট কুড়িগ্রামের সাথে রংপুরের যোগাযোগের অন্যতম রুট সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড়ের 5 কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন যাতায়াতকারীরা। চলতি বর্ষায় এই সড়ক সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ না করায় প্রতিবাদ স্বরূপ নগরীর সাতমাথা রেল ক্রসিংয়ের সামনে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের গায়েবানা জানাজার নামাজ পড়েছে স্থানীয়রা। মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলামের ইমামতিতে গায়েবানা জানাজার নামাজে সাতমাথাবাসী সহ পথচারীরা অংশ নেন। এরপর সিটি কর্পোরেশনের প্রতীকী মরদেহ নিয়ে তারা বিক্ষোভ মিছিল করে। চলতি মাসের 29 তারিখ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এ ঘোষণা দেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ও বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে ডাকসু নিয়ে আলোচনার সভা করে নির্বাচন কমিশন। 29 তারিখের ব্যাপারে তো অলরেডি আপনাদেরকে পরিষ্কার বলা হয়েছে। না, 3টা কারণ। একটা হচ্ছে আমাদের ভোটার তালিকা চূড়ান্তকরণের বিষয় আছে, এই বছর কিছু বিশেষত্ব আছে, 22-24-25 সালের বিষয় আছে, আমাদের 18-19 সালের বিষয় আছে এবং আমাদের এর মধ্যে কিছু ওই ফৌজদারি অপরাধে যুক্ত কিংবা ছাত্র নিষিদ্ধ ছাত্র সংসদ যুক্ত এরকম বিষয়গুলো আছে ভোটার তালিকা। সুতরাং কিছু সময় একটা লাগছে। আমার মনে হয় অত্যন্ত রিজনেবল। 29 তারিখ তারা করবেন। আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাই, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সবাইকে নিয়ে আপনারা যেভাবে চাবেন সেভাবেই হবে। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, ভৌগোলিক অবস্থান, সরল রৈখিক ও প্রশস্ত চ্যানেল, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা এবং দেশের মধ্য দক্ষিণাঞ্চলে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক করিডোর গড়ে তোলার লক্ষ্যে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দেশের তৃতীয় সমুদ্র বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। দুপুরে কুয়াকাটা শেখদার রিসোর্ট অ্যান্ড ভিলাস মিলনায়তনে পায়রা বন্দরের মাস্টার প্ল্যান সম্পর্কিত একটি সেমিনারে নৌ পরিবহন উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ব্রিডিং এর জন্য পায়রা বন্দরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে। আশা করি 2-1 মাসের ভেতরে আমরা পায়রা বন্দরকে দ্রুত মিনিমাম স্যাংশন করাতে পারবো।